আমি এই ভদ্র মহিলাকে চিনি না। আপনি আমারে চিনেন না? ছেলেটা 1 তারিখে দেশে থেকে আসি, 2 তারিখে রবিবার 10টার দিকে হারিয়ে গেছে সাইডবোর্ডের দিকে। এই গল্প সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়ার গল্প। আমি এই গল্লিতে আইতে সব ফিনিশ করে দিছে। আপনি যে আলোচনায় থাকবে তাকে নিয়ে আলোচনা করবেন, যে আলোচনার বাইরে তাকে নিয়ে আলোচনা করার কোনো সময় মানুষের হাতে নেই। এটা অত্যন্ত দুঃখজনক। আগামী রবিবারে ভাইরাল মিজান আসবে। হ্যালো সবাইকে, মনির হোসেন বলছি। কল্পনা করুন সেই মানুষটির কথা যিনি মাত্র 2 সপ্তাহ আগেও টক অব দ্য টাউন ছিলেন। আজ তিনি কারাগারে এবং তাকে নিয়ে এত বেশি আলোচনার মূল কেন্দ্রবিন্দু ভাইরাল সেই ভাতের হোটেলটি বর্তমানে সম্পূর্ণরূপে বিলীন হয়ে গেছে। উশৃঙ্খল আচরণ, অন্যকে সম্মান করতে না পারা এবং ফুটপাতে অবৈধভাবে কার্যক্রম পরিচালনার সম্মিলিত ব্যাপারগুলো তার পতনের মূল কারণ হয়ে দাঁড়ায়। মজার ব্যাপার হলো, সুসময়ে যেই মিজান নিজের চারপাশে শত শত ক্যামেরা আর লোকজনকে দেখে বিরক্তি ভাব আর অশোভন আচরণ প্রকাশ করতেন, জেল থেকে বেরিয়ে সেই মিজান তার হোটেলের এমন করুণ পরিণতি দেখে হয়তো কান্নায় ভেঙে পড়বেন। আজ এখানে কোথাও কেউ নেই। সত্যি বলতে মাত্র কয়েকদিনের ব্যবধানে জায়গাটির এমন পরিবর্তনের পাশাপাশি এতগুলো কর্মব্যস্ত মানুষের নিঃস্ব হয়ে যাওয়া আমাকেও অনেক বেশি ব্যথিত করেছে। বন্ধুরা, আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি, এটাই হচ্ছে ভাইরাল মিজানের সেই বিখ্যাত রান্নাঘর, যেখানে এখানকার সমস্ত আয়োজনে রান্না করা হতো। এবং আপনারা আমার আগে একটি ভিডিও করেছিলাম যেখানে আপনারা দেখেছিলেন যে এই রান্নাঘরে একজন লোক আসলে রান্না করছিল এবং তার সম্পূর্ণ শরীর ঘামে আসলে ভিজে একাকার ছিল। এবং আমি এটা নিয়ে যখন কথা বলছিলাম, এই দোকানের যে মালিক ভাইরাল মিজান, ওনার হয়তো এই কথাটা আসলে পছন্দ হয়নি এবং যার কারণে উনি কিন্তু আমার সাথে আসলে কিছুটা আসলে উত্তেজিত হয়েছিলেন এবং উনি আসলে বলেছিলেন যে এইখানে উনি আসলে আজকের জন্য, অর্থাৎ ওই দিনের জন্যই শুধু এই রাঁধুনি এসেছিলেন এবং ওনার ঘামে ভেজা শরীরে এখানে যে কাজ করছিলেন এবং সেই কাজের পারিশ্রমিক 500 টাকা উনি বলেছিলেন যে এটা যথেষ্ট ছিল। তো আসলে সেগুলো এখন শুধুই স্মৃতি। এখন উনি আসলে এখানে নেই, ভাইরাল মিজানও নেই, তার হোটেলও নেই এবং সেই হোটেলে কাজ করা সেই কর্মচারীরাও নেই। এবং আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে এখন এখানে কিন্তু আসলে শুনশান নীরবতা, যেটা আসলে কিছুটা হলো আসলে, যদিও এটা আসলে আইনগতভাবেই যে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ উচ্ছেদ করেছে, তারপরেও কিন্তু এটা আসলে কিছুটা হলেও কিন্তু আসলে অন্তরে ব্যথা দেওয়ার মতো ব্যাপার। তবে মিজান এবং তার সঙ্গীদের দুঃখ যত গভীরই হোক, সেটাও অতি অল্প হয়ে যায় অন্তত সেই পিতার কাছে যিনি 3 সপ্তাহ যাবৎ নিজের হারিয়ে যাওয়া ছেলের খোঁজে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। আমি ছেলেটা 1 তারিখে দেশে থেকে আসি, 2 তারিখে রবিবার 10টার দিকে হারিয়ে গেছে সাইডবোর্ডের দিকে। এখন এটা পাইতেছি না, মাইকিং টাইকিং বহুত করছি, বহুত জায়গা মোবাইল ফোন দিয়েছি। এখন কেউ মোর কাছে গেছে, কেউ গেছে যাইনি, এই কারণে পাইতেছি না। এখন আমি এই জায়গাতে আবার সাইনবোর্ডের থেকে কয়েকজনে বলছে এই জায়গাতে আসার জন্য। এই জায়গাতে আসলে দেখা গেছে মানে হয়তো বাইরে হলে মানে ব্যাগ যায় বিভিন্ন জায়গায় ফসিলিটা দিলে ব্যাগ জায়গা যাবে। এই জায়গায় ছেলেটার হালকা একটু কথা মুখে বাজে হালকা সাহেব কথাটা মুখে বাজে। বন্ধুরা, আমার সাথে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন, ওনার নাম মনির হোসেন। ওনার ছেলে গত এই চলতি মাসের 1 তারিখে ওনার ছেলেটি হারিয়ে যায়। তো উনি কিন্তু আসলে শুধু নোয়াখালী থেকে এখানে এসেছেন আগারগাঁওয়ের এই যে ভাইরাল মিজানের যে হোটেল, ভাতের হোটেল। আপনারা সবাই জানেন যে ভাতের হোটেলের যে ভাইরাল মিজান, উনি যে আলোচিত সেই ভাইরাল মিজান কিন্তু আসলে কিছুদিন আগে উনি কিন্তু আসলে একটু ঝামেলায় পরে জেলে যায় এবং বর্তমানে তিনি কিন্তু জেল হাজতে রয়েছেন। এবং তিনি জেলে থাকা অবস্থায় কিন্তু তার হোটেলটি আসলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এটা আসলে অবৈধ স্থাপনা বিবেচনা করে কিন্তু এটা আসলে উচ্ছেদ করে দেয়। এবং এখানে কিন্তু আসলে ওনার মতো আরও অনেক মানুষজন আসছেন যারা আসলে বিভিন্ন প্রয়োজনে, কেউ আসলে ছেলে হারিয়ে গিয়েছে, কেউ অসুস্থ, কেউ হয়তো বা অন্যান্য আরও কারণে যে ওনার কাছে আসলে আসেন। যে সবাই কিন্তু জানেন যে মিজান কিন্তু আসলে যাই হোক উনি কিন্তু আসলে মানুষের জন্য সেবা করেন এবং মানুষের যে মানবিক কাজগুলোতে উনি কিন্তু আসলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকেন। তো সেই চিন্তা থেকে বা সেই আশা থেকে কিন্তু এই ভাইটি নোয়াখালী থেকে এখানে এসেছিলেন এবং এসে উনি যখন দেখলেন যে হোটেলটি এখানে নেই এবং ভাইরাল মিজান গ্রেপ্তার, উনি জেলে, তো এই বিষয়টা কিন্তু ওনাকে আসলে অনেক বেশি আহত করে এবং উনি আসলে অনেকটা আসলে উনি কান্না করার মতো অবস্থা ওনার আসলে হয়ে যায়। তো আমি যখন এখানে আসলাম, উনি আমাকে দেখে বললেন যে ভাই আমার এটা একটু আসলে বলে দেন। তো যদিও মিজান ভাই নাই, তারপরে কিন্তু আমি আসলে চেষ্টা করেছি এটা আমার মতো করে তুলে ধরার জন্য। একজন অসহায় বাবার এমন দুঃখী আর দুশ্চিন্তাগ্রস্ত মুখ আমাকে অনেক বেশি আহত করলো। আমি অন্তর থেকে চাই লোকটি যেন খুব দ্রুতই নিজের সন্তানকে ফিরে পান।
আগারগাঁওয়ের অঘোষিত যেই ভাইরাল মিজানকে নিয়ে এত গল্প, এত আলোচনা, সেই আলোচনার শুরুটা ঠিক কিভাবে হয়েছিল সেই গল্প শোনাতে এখানকার ভাইরাল পাস নামে পরিচিত এই ভদ্রলোক আমার কাছে এগিয়ে আসলেন এবং আমাকে ভাইরাল মিজানের উত্থান পতনের গল্প শোনালেন। ভাইরাল মিজান যখন আপনার এই যে লিস্কার কাজ করতো, লিস্কার কাজ এখানে লিস্কার কাজ যখন করতো, মনে করেন আমরা এক খিজলা আলু কায়সা ভাত বেচতো। পরে লিস্কালার কইছি তুই ভাত কিনা খাস, তুই 3 কেজি 4 কেজি ভাত পাক কইরা তুই ব্যস্ত পারবি, সব কিছু করবি, ডিব্বার কাছে টেকা থয়ে দিতে পারবি, ঠিক আছে। এটি করতে করতে দেখা যায় আমার 50-60 জন কাস্টমার হয়ে গেছে গা। পরে কি করলাম, আপনি এই জায়গায় জায়গা দিলাম, এনে বাঁশ তিলপাল কিনেন না, চুলা মুলা যা আছে গ্যাসের চুলাটি কিনেন না, মনে করেন পাক কইরা দেখা যায় আস্তে আস্তে আমার আবার 70 জন 70 জন 80 জন খাওয়া আবার বেশি হয়ে যায়। পরে আস্তে আস্তে ডিম দিয়া আর গরু গুছ দিয়া, ডিম দিয়া আর গরু গুছ দিয়া খাওয়াইতাম, মুগ ডাল দিয়া। এমনি করতে করতে আমার এক বাইকনা ছিল, বাইকনা দিয়া হ্যাঁ শক্তি চালান, ঠিক আছে। প্রথম যে শক্তি চালান, এই শক্তি চালানে আপনার মনে করেন ভাইরাল কইরা দিছে। এই ভাইরাল হইতে মনে করেন কাস্টমার আস্তে আস্তে বেশি আয়া পড়তে যায়। পরে আমরা জেনিয়ন 80 কেজি 90 কেজি মাংস চালাইছি, আলু ছিলে যখন খাওয়াইছি, যখন আলু মুলু ছিলে না, একটু মান কমে গেছে গা, রোজার পরে তারপর মানুষ কমে গেছে, অনেক কিছু কমে গেছে গা। অনেক কী করবো, একটা মানিওয়াতা ফেরিওয়ালা 100 মানুষের খাওয়াইতো, আগে খাওয়াইতো 30 জন, 30 জনকে দেখতে দেখতে 50 জন খায়, 50 জন দেখতে দেখতে 60-70 জন খায়, হ্যাঁ 100 জন মানুষ ফ্রি খাওয়াইতো ভাইরাল মিজান। অনেকেই যেটা বলে যে ভাইরাল মিজান যে খাবারটা যে ফ্রিতে খাওয়ায় ওনাকে নাকি আসলে অনুদান করা হয়, যেমন 200, 500, 700 মানুষের একটা আসলে অন্যান্য কোনো ব্যবসায়ী বা বড় মানুষজন প্রতিষ্ঠান ওনাকে আসলে অনেকে স্পন্সর করে। যেমন ধরেন আপনি কিছু টাকা দিলাম, আপনি আজকে 500 জন, বা আমি কিছু টাকা দিলাম আজকে 200 জন, এটা আপনি ফ্রি খাওয়ান। অর্থাৎ এই যে ফ্রি খাওয়ার যে ব্যাপারটা, এটা মিজান সাহেবকে এটা নিজের পকেট থেকে খাওয়া দেন নাকি আসলে মানুষ দিত তারপর নিজের পকেটেই খাওয়াইতো, নিজের পকেটেই খাওয়াইতো, নিজের পকেটেই খাওয়াইতো। আবার যারা মনে করেন 50 জনের খাবার দিত, 50 জনের তো মনে করেন অলরেডি 40 জন 45 জন খাওয়াইতো। কে লেগে আমরা তো পরিশ্রম করি, আমগর একটু মনে করেন 500-600 টাকা আলাদা রাখি। 5 জন খাওয়াই না, 6 জন খাওয়াই না, পুরোটাই আমরা খাওয়াই যখন আমার হাতে টাকাটা দেয়। এখন যে উনি যে আসলে জেলে রয়েছেন তাই না, উনি তো মানে আমি জানতে পারলাম যে এখানে যারা মানুষজন আছেন বা আপনাদের থেকে জানতে পারলাম উনি এই রবিবার উনি নাকি জেল থেকে আসলে ছাড়া পাবেন। তো উনি বর্তমানে যে আসলে জেলে রয়েছেন এবং জেলে যাওয়ার পর ওনার হোটেল যে আসলে মানে এটা ভেঙে ফেলা হলো, এখন আপনারা কি মিজান সাহেব কি এই বিষয়টা জানে? মিজান এই বিষয়ে জানে না, কিন্তু জানে আমাদের আইনমন্ত্রী যারা আছে, জেলার সাহেব তো মনে করেন টিভিতে মুগলেতে দেখে, মোবাইলে দেখে, মোবাইলে যদি দেখা যদি জেলার সাহেবে যদি কেউ ভাইরাল মিজানের দোকান ভেঙে দিছে সিটি কর্পোরেশনে, তাহলে শুনতে পারবি, আর নাহলে কেউ না। এটা কি মনে হয় আপনার যে ভেঙে দেওয়া হলো বিষয়টা আপনাদের কাছে আসলে কতটুকু খারাপ লাগে বা আপনার এটা? আমার অনেক খারাপ লাগছে। আমি এই গল্লিতে আইতে সব ফিনিশ করে দিছে, ফিনিশ করে সব গাড়ি তুলে আলাইছে, 2টা গাড়ি নিছে, বড় বড় 2টা ডেক নিছে, আর আমার আরও ডেক আসলো, এই ডেকও নিতে পারেন আমরা সরে আলাইছি, ভাত আসলো, তরকারি আসলো। সেই জন্য মনে করেন ভাইরাল মিজানের মনে করেন 1 লাখ টাকার ক্ষতি হয়েছে, 1,20,000 টাকার মতন ক্ষতি হয়েছে পাকের। পরে আমরা এই দিন ধরা খাইছি, ধরা খাইয়া বেচছি এসে কত 11,000 টাকা পিচ্ছি। এই ভাঙ্গা পাঠিয়ে যেদিন ভাঙ্গা দিছে সেদিনই মানে মোট 11,000 টাকা বিক্রি করছি। বিক্রি করে কিছু দিছি মুরগি দোকানে, কিছু দিছি আপনার মাংসের দোকানে, আর বাকির কিছু টাকা পাবে। এটা ভাইরাল মিজান আসলে হিসাব করলে বোঝা যাবে। আমি যখন এই ভাইটির সাথে কথা বলছিলাম তখন বয়স্ক এই ভদ্রমহিলা আমার দিকে এগিয়ে আসলেন এবং জানতে চাইলেন আমি তাকে চিনি কিনা। আপনি আমারে চিনেন না? হ্যাঁ ভাইরাল পাস না, আমি আসলে আপনাকে তো বেশি ভাইরাল অবশ্যই সেটা তো এই ভাইরাল ট্রেন্ড অথবা ভাইরাল হওয়ার নেশা বর্তমান সময়ে মানুষকে ধীরে ধীরে মানসিকভাবে অসুস্থতার দিকে ঠেলে দিচ্ছে। যদিও এমনটি করার মাধ্যমে একবার কেউ আলোচনায় চলে আসলে তার জীবন এবং জীবিকা যতটা সহজ হয়, ঠিক তার বিপরীতটা হয় সেই মানুষগুলোর সাথে যারা সমাজের পরিচিত মুখ হয়ে উঠতে পারে না। কথিত আছে মানুষ তেলে মাথায় তেল দেয়, এই প্রবাদ বাক্যটা যে আসলে কতটা সত্য এটা আপনারা কীভাবে অনুধাবন করবেন সেটা আমি আসলে ঠিকভাবে জানি না। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু হচ্ছে ভাইরাল মিজানের হোটেলের ঠিক বাম পাশের দোকান, অর্থাৎ
অর্থাৎ মিজান ভাইয়ের হোটেলটা হচ্ছে 336 নম্বর পিলারে, এবং এই যে আমি এখন দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে 337 এবং 38 নম্বর পিলারের মাঝখানে। এটাও কিন্তু ঠিক একই রকম ভাতের হোটেল ছিল, এখানেও কিন্তু ভাত বিক্রি করতো এবং মোটামুটি প্রায় একই রকম প্রাইজে। কিন্তু ওনার হোটেলটাও কিন্তু এখানে যে ভেঙে দেওয়া হলো, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ওনাকে নিয়ে কিন্তু আসলে কেউ কোথাও কিন্তু আসলে কথা বলছে না, এবং কেউ কিন্তু আসলে ওনার দুপুরে দেখাতে চাচ্ছেন না আসলে, কেন জানি না আমি। এখানে মানুষ হয়তো বা মিজান ভাইকে নিয়ে কথা বলে এটা ভাইরাল হবে, উনি যেহেতু এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক পরিচিত মুখ, উনি এখন জেলে রয়েছেন এবং ওনাকে নিয়েই সব জায়গায় আসলে আলোচনা, অর্থাৎ সেই জন্যে কিন্তু সবাই কিন্তু শুধু ভাইরাল মিজানকে নিয়ে কথা বলছে বা ওনাকে নিয়ে বলার চেষ্টা করছে। কিন্তু এই যে হোটেলে যে ভেঙে ফেলা হলো, হয়তো মিজান ভাই যখন জেল থেকে বেরিয়ে আসবেন তাহলে ওনার যে ভক্ত অনুরাগীরা রয়েছেন বা যারা কন্টেন্ট ক্রিয়েটররা রয়েছেন তারা কিন্তু হয়তো বা তাকে আবার আলোচনা নিয়ে আসবে, এবং উনি যেখানেই আসলে গিয়ে হোটেল দেখতে গেল আমি বিশ্বাস করি যে হয়তো উনি সেখানেই গিয়ে আবার রাজত্ব করবেন, আবার হয়তো মানুষজন জমিয়ে ফেলবেন। যদি এটা মিথ্যা না, দোষের কিছু নয়, এটা অবশ্যই চাই যে উনি আবার ব্যবসা ওনার চালু করুক এবং উনি ভালোভাবে চলুক, পরিবার নিয়ে ভালোভাবে থাকুক। কিন্তু পাশাপাশি এই যে এখানে যে হোটেল রয়েছে, হোটেল ছিল, দুঃখিত হোটেলটা ছিল, এবং এই হোটেলটা যে ভেঙে ফেলা হলো, এখন ওনার কী হবে, উনি কোথায় যাবে এবং উনি আসলে কোথায় রয়েছেন এই ব্যাপারে কেউ কি কিছু জানে? এখানে আসলে যারা এসেছেন আজকে মিজান ভাইয়ের ব্যাপারে আমি যাদেরকে জানতে চেয়েছি প্রত্যেকেই কিন্তু জানেন যে মিজান ভাই রবিবার আসলে মুক্তি পাবেন হয়তো জেল থেকে, কিন্তু এই যে মানুষটি উনি কোথায় আছেন এখন, উনি এখন পরিবার কীভাবে চালাবেন, বা উনি যদি হোটেল দেন তাহলে ওনার হোটেলে কি মানুষজন যাবে? অর্থাৎ আমাদের দেশের নিয়মটা এরকম হয়েছে যে আপনি যে আলোচনায় থাকবে তাকে নিয়ে আলোচনা করবেন, যে আলোচনার বাইরে তাকে নিয়ে আলোচনা করার কোনো সময় মানুষের হাতে নেই। এটা অত্যন্ত দুঃখজনক। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে ভাইরাল মিজানের যে আবার হোটেলটা একটা নতুন জায়গায় নতুনভাবে চালু করাটা যতটা সহজ এবং যতটা আসলে ওনার সফলতা পাওয়ার সম্ভাবনা যতটুকু রয়েছে, এইখানকার যে মানুষটির যে হোটেলটি ছিল ওনার নতুন জায়গায় নতুনভাবে হোটেলটি চালু করার সম্ভাবনা ঠিক তার বিপরীত। অর্থাৎ উনি আবার কোথায় যাবেন, বা উনি কিন্তু এই ভয়টা পাবেন যে এখানে ওনার যে মোটামুটি উনি ব্যবসা করতে চালাতো, তো এখন এইটুকু ব্যবসা উনি আবার কোথাও চালাতে পারবেন কি না, বা ওনার যে পুঁজিটা যেটা আসলে ওনার নষ্ট হয়েছে বা টাকা ওনার যে নতুন করে আবার কোথাও হোটেল দেওয়ার যে সক্ষমতা রয়েছে কিনা, এটা কিন্তু আসলে খুব তেমন কেউ আসলে জানতে চাইবে না। কিন্তু ভাইরাল মিজান যদি একটি মাত্র ফেসবুক লাইভ করে বা ইউটিউবে ভিডিও আপলোড করে যে আমি আবার নতুন করে একটি হোটেল চালু করতে চাই, আমাকে আপনারা সাহায্য করুন, আমার মনে হয় যে ঢাকার যে কোনো জায়গায় উনি যে একটা হোটেল দেওয়ার চিন্তা করেন, এখানে মানুষের অভাব নেই ওনাকে সাহায্য করার, সবাই ঝাঁপিয়ে পড়বে। কিন্তু আমার বলার বিষয় হচ্ছে ওনার বেলায় কী হবে। আপনারা যারা বলবেন কথা বলবেন, সবাইকে আসলে সমানভাবে দেখার চেষ্টা করবেন। উনিও মানুষ, ওনারও পরিবার রয়েছে, ওনারাও আসলে কাজ করে হোটেল বিক্রি করে হয়তো হোটেলে ভাত বিক্রি করতে ওনার পরিবার চালাতো। আপনারা দয়া করে এই মানুষটিরও পাশে দাঁড়াবেন, যারা আপনারা ওনাকে চিনেন জানেন, তারা আপনারা চেষ্টা করবেন উনিও যেন আসলে হারিয়ে না যায়, বা উনিও যেন আসলে কোনো রকম কষ্টে না পড়ে, উনিও যেন কোথাও একটা কোনো কর্মসংস্থানের সুযোগ পায়। এই ব্যাপারটা আপনারা দেখবেন, নিশ্চিত করবেন। ভাইরাল মিজানকে যেমন আপনারা সহায়তা করবেন, ওনাকেও পাশাপাশি সহায়তা করার চেষ্টা করবেন। কথায় আছে প্রকৃতি কখনো নিজের শূন্যস্থান খালি রাখে না। হয়তো এই নিয়মের বলেই আগারগাঁওয়ের 336 নম্বর পিলারের ভাইরাল ভাতের হোটেলের খোলা জায়গাটিতে ডাক্তারবাড়ি ফাউন্ডেশনের ব্যানার ঝুলছে। যদিও তারা পথচারী সহ সকল পেশার মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে খাবার বিতরণ করছেন, তবে কেউ কেউ মনে করেন মিজানের হোটেল হয়তো স্থায়ীভাবেই অন্য কারো নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। এটা 2012 সালের থেকে ডাক্তারবাড়ি ফাউন্ডেশন এই অসহায় মানুষকে খাওয়ানোর জন্য বিতরণ করে বেড়াচ্ছে। আর এখানে তো প্রতিদিন মিজান ভাই 1 থেকে 150 লোক খাওয়ান। সেই উদ্যোগে প্রতিদিন এখন ডাক্তারবাড়ি ফাউন্ডেশনের পক্ষ থেকে 1500 লোকের খাবার আয়োজন করা হয়েছে। এখানে আমারই মাধ্যমে ডাক্তারবাড়ি ফাউন্ডেশন প্রতিদিন 1500 লোকের খাবার আনার পর আমি বিতরণ করে দিই। আমরা এর আগে দেখেছি যে আপনার এরকম একটা হোটেল ছিল, ভালো কাজের হোটেল, যেটাতে আমি গিয়েছিলাম। সেইখানে একটা শর্ত ছিল যে তারা যদি খাবার খেতে চায় তাহলে যে কেউ খাবার খেতে পারবে, কিন্তু তাদেরকে একটা ভালো কাজের একটা উদাহরণ দিতে হবে যে আমি একটা কেউ যেমন রাস্তায় একটা পাথর সরাইছে বা কেউ এক গ্লাস পানি খাওয়াইছে, এরকম কোনো না কোনো একটা ভালো কাজ করার পরে কিন্তু তারা আসলে সেখানে খাবারটা খাইতে পারতো আর কি। বা এরকম মানুষ খাবার খেতে যারা আসলে ভালো কাজ করে না, কিন্তু আজকে খাবার পরে ভালো কাজ করার একটা অঙ্গীকার করবে। তো আপনারা কি এরকম কোনো শর্ত দিচ্ছেন যারা খেতে আসছে, নাকি আপনারা এটা কীভাবে ডিস্ট্রিবিউট করতেছেন খাবারটা? ভালো কাজের হোটেল হচ্ছে একটা ভালো কাজ সারাদিনে করলেই কিন্তু সে মুখে এক মুঠো খাবার তুলে দেয়। কিন্তু এখানে একটা জিনিস কি, সব শ্রেণীর লোকেরাই খাইতে পারবে। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, কোনো মানুষের সাথে ভেদাভেদ নাই, তুলনা নাই। আপনি প্যান্ট শার্ট পরে আসছেন, ইন করে আসছেন, আপনিও এখানে খাইতে পারবেন। আরেকজন বস্তা কান্দে করে নিয়ে আসছেন, উনিও খাইতে পারবে। এই ডাক্তারবাড়ি ফাউন্ডেশনের পক্ষ থেকে মনে করেন হাজারো মানুষ প্রতিদিন 12টা স্পটে খাইতেছে। সব শ্রেণীর লোকের জন্য উন্মুক্ত। আপনার এখানে যে আপনারা এখন যেটা পরিচালনা কার্যক্রম শুরু করছেন, যে মিজান ভাইয়ের যে হোটেলটা এখানে আগে ছিল, এটা তো এখন অনেকে এমনটা বলবে যে যেহেতু ভাইরাল মিজান এখন এখানে আর নাই, উনি জেলে আছেন এবং ওনার যে হোটেলটা খুবই পরিচিত এবং ভাইরাল একটা জায়গা, আপনারা নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আপনি এখানে আসছেন ওনার জায়গাটা দখল করার জন্য সোশ্যাল মিডিয়ায়। এই ব্যাপারে যদি কেউ আসলে মন্তব্য করে, সেটা আপনারা কীভাবে দেখেন?
এখানে দখল করার কি আছে? এখানে পুনরায় আগে পূর্বে ভাইরাল মিজানের ম্যানেজার কিন্তু আমি। এখানে দখলে তো কিছুই নেই, আমিই তো ভালো বুঝি মন্দও বুঝি। আর ডাক্তারবাড়ি ফাউন্ডেশনের যে চেয়ারম্যান শেখ লালন আহমেদ, ওনার সাথে আমার একটা ভালো একটা সম্পর্ক। ওই সম্পর্ক বিধেই আমি এখানে মিজান ভাইয়ের হোটেল নাই, মিজান ভাই নাই, এখানে প্রতিদিন 1 থেকে 150 লোক মিজান ভাই ফ্রি খাওয়াতো। ওই উদ্যোগে মানুষগুলো এসে ফিরত চলে যায়। ওই গ্যাপটা পূরণ করার জন্যই ডাক্তারবাড়ি ফাউন্ডেশন পাশে এসে দাঁড়াইছে। এখানে মিজান ভাই আসলে স্থায়ী দোকান নিলে বা দোকান করলে ডাক্তারবাড়ি ফাউন্ডেশন থাকবে না, তারা আরেকটা স্পটে আমরা নিয়ে যাব বা চলে যাব। আচ্ছা ভাই, এখানে যেহেতু অনেকজন আছে, আমি তাদেরকে আসলে সবাইকে উদ্দেশ্যে সামনে রেখে একটা কথা জিজ্ঞেস করি যে এখানে যেমন মিজান বাড়ির যে হোটেলটা, আপনারা সবাই তো জানেন তাই না, এখানে মিজান হোটেলটা ছিল, এটা ঠিক ডান পাশে ওদিকটায় 337-38 নম্বর পিলারে যে মাঝামাঝি আরেকটা হোটেল ছিল, যেটা নিয়ে আসলে কোথাও কোনো আলোচনা হয় নাই, কেউ কোনো আসতো না। মিজান বাড়ির হোটেল ছিল না, অন্য একটা হোটেল ছিল, যেটাও কিন্তু আসলে উচ্ছেদ করা হয়েছে। তো এখন যেহেতু মিজান ভাইয়ের সবাই আলোচনায়, এটা সবাই চিনে জানে, মিজান ভাই যেখানে আসলে যাবে তার কিন্তু আসলে ব্যবসাটা দাঁড়িয়ে যাবে। তো সেইখানে উনি যে আরেকটা পরিবার ছিল, ওইখানে একটা হোটেল ছিল, সেটা যে ভেঙে ফেলা হলো, এই জন্য আপনারা কি মানে আপনারা যারা সামাজিক সংগঠন আছেন, আপনারা কি কখনো এই ব্যাপারটা চিন্তা করছেন যে ওনার জন্য কিছু করা যায় কিনা? চিন্তা বলতে কি, এখানে আপনি একটা কথা বলছিলেন যে ডাক্তারবাড়ি ফাউন্ডেশন এসে মিজানের জায়গাটা দখল করছে। দখল কিভাবে করে? না, সেটা আমি বলি না, আমি বলছি যদি কেউ এটা জানতে চায় আর কি, যে আপনারা সেই গ্যাপটা পূরণ করার জন্য আসছেন, যে সোশ্যাল মিডিয়া একটা ভাইরাল হওয়ার জন্য আসছেন কিনা? টোটালি এখানে যে প্রতিদিন 1 থেকে 150 লোক অসহায় মানুষের খাওয়ায়, ওই গ্যাপটা পূরণ করতেই ডাক্তারবাড়ি ফাউন্ডেশন এখানে চলে আসছে। এক কথাই শেষ। আপনাদের কি অন্য জায়গার কোনো শাখা আছে নাকি? আমাদের বাংলাদেশে 12টা স্পটে 12টা স্থানে অসহায় খাবার প্রতিদিন 3 থেকে 4 হাজার লোকের খাবার বিতরণ করা হয়। আমার আন্ডারেই 1500 খাবার আসে। যখন মানুষের সময় থাকে তখন আসলে সবই থাকে, আর যখন তার সময় খারাপ যায় বা মন্দ চলে তখন আসলে তার পাশে কেউই থাকে না। এটার আসলে জলজন্ত প্রমাণ হচ্ছে এখানকার যে অনেক বেশি আলোচিত ভাইরাল মিজান, যিনি আসলে সোশ্যাল মিডিয়ায় বিগত বছরগুলোতে অনেক বেশি জনপ্রিয় এবং ভাইরাল ছিলেন। যদিও ওনাকে নিয়ে অনেক সমালোচনা আগেও ছিল, এখনও হচ্ছে, হয়তো সামনেও হবে, কিন্তু তারপরেও ওনাকে কেন্দ্র করে এখানে যে আসলে শত শত কন্টেন্ট ক্রিয়েটররা যা আসতো বা কথিত কন্টেন্ট ক্রিয়েটর যারা আসতো, তারা কিন্তু এখন আসলে কেউ আর এখানে আসছে না, বা হাতে গোনা যে দুজন আসছে তারা কিন্তু হয়তো অন্য কোথাও সুযোগ পেলে সেখানে আসলে গিয়ে আবার ভিড় করবে। কিন্তু এখানে কিন্তু আগের মতো যে একটা ভিড় ছিল, প্রত্যেক দিন আসলে তাদের একটা উৎসবের দিনের মতো কেন্দ্রবিন্দু ছিল এই জায়গাটা। ভাইরাল মিজান যখন আসতো অনেক সময় রাগ করতো, আপনার ক্ষিপ্র মেজাজ ছিল, গালাগালি করতো অনেকে, তারপরে কিন্তু মানুষজন আসতো। তো এখন কিন্তু আসলে তারা কেউই আসছে না। এখন সেই মানুষগুলো কোথায় যারা আসলে বলতো যে মিজান ভাইয়ের মন ভালো, মিজান ভাই অনেক ভালো মনের মানুষ, সেই মানুষগুলো এখন কোথায়? তারা আসলে সেই মানুষগুলোকে এখন ভাইরাল মিজান যে এখন দুঃসময় চলছে, সেই দুঃসময়ে তারা আসলে পাশে এসে দাঁড়াতে পারছে না, বা তারা কি এখানে একটিবারও প্রতিবাদ স্বরূপ, যদি এখানে প্রতিবাদ করার মতো কিছু নেই, এটা আসলে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে, তারপরেও তারা কি আসলে ভাইরাল মিজানের জন্য কিছু করার চেষ্টা করেছে বা করছে? আমি বলছি না যে সবাই এরকম, হাতে গোনা কয়েকজন হয়তো বা সত্যি মিজান ভাইয়ের জন্য আসলে কিছু ভাবছে বা কিছু করার জন্য চিন্তা করছে হয়তো, কিন্তু সেই তারা 90% এবং যে মানুষগুলো তারা কোথায় এখন, যাদের জন্য এখানে আসলে আমরা আসলে যখন আমি এর আগে একবার এসেছিলাম, এই রাস্তাতে আমি আসলে হাঁটতে পারছিলাম না, আমি ঠিকমতো কথা বলতে পারছিলাম না, দাঁড়াতে পারছিলাম না, সেই মানুষগুলো এখন কই? যারা মিজানকে আসলে একটা সেলিব্রিটির মতো করে তারা আসলে চারপাশে ঘিরে ধরে রাখতো, এবং মিজান যেদিকে যেত, মিজান ভাই যেদিকে যেত, তারা আসলে পিছন সেদিকে ছুটতো, সেই মানুষগুলো এখন কোথায়? আমি বলবো মিজান যখন ছিল অসহায় প্রতিবন্ধী বাতি দিলাম, অসহায় প্রতিবন্ধী তো খাওয়াইছেই, আরও অসহায় খাওয়াইছে, যেমন রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, পথচারী যে আসতে মানা করেন। আর বলবেন যে বিদেশ থেকে দিচ্ছে, ওনারা কম টাকা দিয়ে দেখো, ওনারা যদি 1000 দিচ্ছে, 1000 মিজানের গাড়ি গেছে, লাভ পেটে তো লোকেরা খাওয়াইছে। আর আমিও চাই মিজান ফিরে আসুক, ওর জায়গায় ডাক্তার বাড়ি ফাউন্ডেশন আইসে সবাইকে খাওয়াচ্ছে। আমি চাকরিজীবী, কিন্তু আমি চাকরিতে টিকতে পারিনি। কেন টিকতে পারিনি? ওই যে বাবা বেঁচে মাদক দ্রব্য, তারপরে ভূমিদস্যু, ওদের জন্য আমি টিকতে পারিনি। কিন্তু ঢাকা জেলার ফরিদা খানম আমাকে চাকরি দিচ্ছে, কিন্তু উপজেলার কেরানীগঞ্জ ইউনুস স্যারে ভয় পায় আমার এখনও জয়েন দিচ্ছে না। তো জয়েন দিচ্ছে না, আমি তারেক রহমানের কাছেও বিচার চাই, যেন কেরানীগঞ্জের সন্তানের সঙ্গে ধরে না, এটা ছাড়বেন, এই জন্য আশা আমার। আমি গ্রাম পুলিশ। এতটা সময় ধরে আমার ভিডিওটি যারা দেখেছেন তাদের প্রতি রইল অন্তর থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আশা করছি নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে।
না